দেখ, আজকে অপারেটিং সিস্টেমে আমরা আগের দিন অপারেটিং সিস্টেমে পড়েছিলাম হচ্ছে ওই সেমাফোর্স লাস্ট, তাই না? কারণ প্রসেস সিঙ্ক্রোনাইজেশনটা আমরা শুরু করেছিলাম, তাতে সেমাফোর্স আমরা লাস্ট পড়েছিলাম। প্রসেস সিঙ্ক্রোনাইজ করার জন্য বেস্ট অপশান হচ্ছে সেমাফোর ইউজ করা। এবার সেই সেমাফোরের কয়েকটা প্রবলেম আজকে আমরা করব। ফার্স্ট প্রবলেমটা হচ্ছে ফার্স্ট প্রবলেমটা হচ্ছে রিডার রাইটার প্রবলেম। আচ্ছা, আগে একটু লিখে নি। ফর রাইটার ওয়েট WRT, then write operation, then signal WRT। এবার for reader wait mutex read count plus if read count equal to 1, তাহলে করব হচ্ছে আমরা wait WRT। আচ্ছা, এবার করব সিগন্যাল করব মিউটেক্সকে। এবার হবে আমার রিড অপারেশন। আচ্ছা, এবার করব ওয়েট মিউটেক্স। read count read count minus if read count equal to 0, signal WRT সিগন্যাল মিউটেক্স। আচ্ছা, দেখ আমরা এখানে কি দেখছি, দেখ ক্রিটিক্যাল সেকশনে আমাদের যে প্রবলেমটা হচ্ছিল সেটা তো আমরা সেমাফোর দিয়ে সলভ করে দিয়েছি, তাই না? এবার দেখ ক্রিটিক্যাল সেকশনে রিডার রাইটার প্রবলেম বলতে গিয়ে কি, যখন ক্রিটিক্যাল সেকশনের উপর রিড রাইট প্রবলেমগুলো একসাথে হওয়া শুরু হয় তখন প্রবলেম হয়। মানে কীরকম, মানে ধর যে একটা ক্রিটিক্যাল সেকশন, সেখানে ধর কেউ একজন রিড করছে, তার মধ্যে যদি কেউ একজন এসে রাইট করে দেয়, তখন যে রিড করছে তার ভ্যালুটা একেবারে ভুল হয়ে যায়, তাই না? বা আবার যখন ধর এখন কেউ যখন রাইট করছে, তখন যদি আবার অন্য একজন এসে রাইট করে তার উপরে, তার মানে ফার্স্ট যে রাইট করছিল তার ভ্যালুটা থেকে যায় না, থাকবে না। মানে একটা প্রবলেমেটিক সিচুয়েশান। যদি একমাত্র দেখ যদি রিড অপারেশনসগুলো একসাথে হতে থাকে তাহলে কিন্তু আমাদের কোনো ক্ল্যাশের ব্যাপার নেই। কারণ ধর যে রিড করছে সে তো জাস্ট রিড করছে। তো ধর মানে যেমন ধর আমি পড়াচ্ছি, তো তোরা যারা পড়ছিস সবাই তো আমার কাছ থেকে পড়ছিস, তাই না? তো আমি যেটা বলছি সেটা আমি বলে যাচ্ছি আর তোরা সবাই শুনছিস। তো মানে তাদের মধ্যে কোনো ক্ল্যাশ হওয়ার কথা নয়। কিন্তু যদি আমিও পড়াই আর তোরাও পড়ানো শুরু করিস একসঙ্গে, তাহলে কি কারোরটাই কেউ শুনতে পারবে না বা কারোর মেসেজটাই কারোর কাছে অব্দি যাবে না। সেটা হচ্ছে রাইটের প্রবলেমটা। কিন্তু যদি রিড হচ্ছে, যেমন আমি একাই বলছি, বাকি সবাই তোরা রিড করছিস সেটাকে, তো তোরা সেখানে 2জন রিড করিস কি 200 জন রিড করিস, ব্যাপারটা সেম। কারণ কারোর মধ্যেই কোনো ক্ল্যাশ হচ্ছে না। তাহলে রিড যদি অনেক রিড অপারেশনস একসাথে হয় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। সমস্যা কখন, একটা রিডের পরে যদি রাইট হয়, রাইটের পর যদি রিড হয়, রাইটের পর যদি রাইট হয়, এই রকম সিচুয়েশনসগুলোতে প্রবলেমটা আসে, যেখানে আমার ডেটা চেঞ্জ হয়ে যাওয়ার একটা চান্স থেকে যায়। বাট রিডের ক্ষেত্রে ডেটা চেঞ্জ হয়ে যাওয়ার কোনো চান্সই নেই, কারণ তুই রিড করছিস, কিছু রাইট করছিসই না।
তাহলে রিডের ক্ষেত্রে আমার ক্রিটিক্যাল সেকশনে যাওয়াটা কোনো ব্যাপারই না বা খুবই ইজি, কারণ আমরা রিডের জন্য ক্রিটিক্যাল সেকশনটাকে অলওয়েজ ওপেন করে রাখতেই পারি, শুধুমাত্র রিডের জন্য। যে যত রিড অপারেশনস আসবে তাদেরকে আমি ওয়েট করাবো না, তাদেরকে আমি একই সাথে বলবো যে ঠিক আছে যাও, আরেকজন হয়তো রিড করছে বাট তুমিও যেতে পারো রিড করতে, কারণ কোনো অসুবিধা নেই সেটা করতে গেলে। কিন্তু যখন রাইট অপারেশন আসবে তখন তো আমি সেটা করতে পারবো না, তাই না? রাইট অপারেশনকে কখনোই আমি রিডের মধ্যে ঢুকতে দিতে পারবো না, কারণ যখন রিড হচ্ছে তখন আমি কিছুতেই রাইট হয়ে দিতে পারি না। কারণ আমরা জানি যে রিডের মধ্যে যদি রাইট চলে আসে তাহলে সেখানেই ডিসক্রিপেন্সিটা ব্যাপারটা শুরু হয়ে যাবে। তাহলে রাইট যখন আসবে তখনই আমি একমাত্র সেটাকে নিয়ে ভাববো বা সেটাকে নিয়ে ওয়ারিড থাকবো। আদারওয়াইজ যদি রিড অপারেশনস আসে আমার কাছে একের পর এক অনেকগুলো, আমার কোনো সমস্যা নেই সেগুলোকে পারফর্ম করাতে বা সেগুলোকে ক্রিটিক্যাল সেকশনে পাঠিয়ে দিতে, তাই তো? আচ্ছা দেখ, তাহলে রিডার আর রাইটারের জন্য কিভাবে সেমাফোরগুলো কাজ করে। আমি এখানে 3টে সেমাফোর নিয়েছি। 3টে সেমাফোর কি কি নিয়েছি? আমি নিয়েছি WRT বলে একটা সেমাফোর নিয়েছি, যেটা অবশ্যই ইনিশিয়ালাইজ বাই 1, কারণ সেমাফোর আমরা জানি ইনিশিয়ালাইজ বাই 1 হয়। মিউটেক্স বলে একটা সেমাফোর নিয়েছি, সেটাও অবশ্যই ইনিশিয়ালাইজ বাই 1। আর রিড কাউন্ট বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, যেটা ইনিশিয়ালাইজড বাই 0। ঠিক আছে, তো যখন ধর রাইট অপারেশন হবে, যখন ধর রাইটার ক্রিটিক্যাল সেকশন যেতে চাইবে তখন রাইটার কি করবে? এবার যখন রাইটার ক্রিটিক্যাল সেকশন যেতে চাইবে তখন তো অন্য কেউ ঢুকবে না, তাই না? রিডকেও ইনফ্যাক্ট ঢুকতে দেওয়া যাবে না। তো রাইটারের ক্ষেত্রে যখন অপারেশনটা শুরু হবে তখন কি হবে? রাইটার কি করবে? ওয়েট কাকে করবে? WRT বলে যে সেমাফোরটা নিয়েছি সেটা রাইটের জন্য নিয়েছি। তো রাইট কি করবে? WRTকে ওয়েট করে দেবে। WRT হচ্ছে সেমাফোর। আচ্ছা, সেমাফোরের আরেকবার একটু মনে করে দিই, সেমাফোরে আমরা দুটো অপারেশনস ইউজ করতাম, ওয়েট আর সিগন্যাল, তাই তো? ওয়েট কি করতো? সেমাফোরের ভ্যালুটাকে ডিক্রিমেন্ট করতো, সিগন্যাল কি করতো? সেটাকে আবার ইনক্রিমেন্ট করে দিত। তো যখন আমরা কোনো অপারেশন শুরু করতাম তখন ওয়েটকে কল করতাম ডিক্রিমেন্ট হয়ে যাওয়ার জন্য, আর যখন আমরা সেই অপারেশনটা করে বেরিয়ে আসতাম তখন আমরা আবার সিগন্যালকে কল করতাম সেই ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করে যেমন ছিল তেমন করে দেওয়ার জন্য, তাই না? তাহলে রাইটারের জন্য দেখ, যখন রাইটারের কাজ ছিল তখন রাইটার কি করছে? WRT বলে যে সেমাফোরটা আছে সেটাকে ওয়েট করে দিচ্ছে। ওয়েট করে দিচ্ছে মানে WRTর ভ্যালু করে দিচ্ছে কত? WRTর ভ্যালু করে দিচ্ছে 0 করে দিল, ভেতরে গেল, রাইট অপারেশন করছে। এবার রাইট অপারেশন করলো, রাইট অপারেশন করে বেরোনোর সময় সিগন্যাল করলো WRTকে। সিগন্যাল করা মানে কি? ইনক্রিমেন্ট করা। এবার সিগন্যাল যেই করলো WRTকে, তো WRTর ভ্যালু আবার কত হয়ে গেল? 1 হয়ে গেল। তার মানে আবার যদি কোনো রাইট অপারেশন ঢুকতে চায় আরামসে ঢুকতে পারবে, কারণ কি? যখন রাইট অপারেশন ঢুকবে তখন ও কী করবে? আবার WRTটাকে ওয়েট করবে, মানে WRTকে কী করবে? ডিক্রিমেন্ট করবে, মানে WRT হয়ে যাবে 0, আবার ঢুকে যাবে রাইট অপারেশনের ভিতরে, রাইট অপারেশনটা করে তারপর আবার সিগন্যালকে কল করবে, সিগন্যাল কি করবে? WRTটাকে আবার ইনক্রিমেন্ট করে দেবে, WRT হয়ে যাবে 1। তাহলে এইভাবে যতবার খুশি যতগুলো রাইট অপারেশন পরপর আসতে পারবে। এবার দেখ, একটা রাইট অপারেশন যখন কাজ করছে তখন তো আরেকটা রাইট অপারেশন কাজ করতে পারবে না, সেটা আমরা সেমাফোরে দেখেছি যে সেমাফোর সবসময় মিউচুয়াল এক্সক্লুসিভ করে। কারণ এখানে যদি তুই WRTটাকে ওয়েট করিস, মানে WRTটাকে ডিক্রিমেন্ট করে 0 করে দিস আর রাইট অপারেশন করতে চলে যাস, তখন অন্য কেউ যদি ঢুকতে চায় ওকে কি করতে হবে? WRTটাকেই ওয়েট করাতে হবে, মানে WRTকে ডিক্রিমেন্ট করাতে হবে। কিন্তু WRT অলরেডি কত আছে? 0 আছে। এবার আমরা জানি যেই আমরা ওয়েট কল করব তখন এই ভ্যালুটা চেক করে সেমাফোর, যদি ভ্যালু চেক করে =0 পেয়ে যায় তাহলে সেই ট্র্যাপে ফেলে দেবে, কারণ লুপটা ট্রু হয়ে যায়, তাই তো? তা যেই ট্র্যাপে ফেলে দেবে তখন কি আরও ভিতরে ঢুকতে পারবে? না, পারবে না। ট্র্যাপ এন্ডলেস ট্র্যাপে বা লুপে পড়ে যাবে। তাই জন্য আমরা জানি একের বেশি কেউই ঢুকতে পারবে না, কারণ এটা আমি সেমাফোর ইউজ করছি।
তো রাইটারের ক্ষেত্রে এটা ভীষণ ইজি। কেন? কারণ যখন একজন রাইটার ঢুকছে, ও যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ অন্য কোনো রাইটারের কাজ সম্ভব না, বা অন্য কোনো রিডারের কাজও সম্ভব নয়, তাই না? কেউ ঢুকতে পারবে না সেই ক্রিটিক্যাল সেকশনের উপরে। এবার দেখ একটু বরং রাইটারের কাজটা অনেক ইজি রাইটারের ক্ষেত্রে, যেটা আমি বলছিলাম যে কেন ইজি, কারণ রাইটারের ক্ষেত্রে অত ভাবনার বিষয়ই নেই। যে ও জানে আমি যখন কেউ একটা রাইট যখন করতে ক্রিটিক্যাল সেকশন যাবে, তখন বাকি সবার কাছেই মানে একটা হোল্ড বেরোবা নোটিস চলে যাবে যে বাকি কেউ এখন ঢুকতে পারবে না। কিন্তু রিডারের ক্ষেত্রে ব্যাপারটা ট্রিকি, কারণ রিডারকে অনেক কিছু মাথায় রাখতে হবে। কারণ যখন রিডারের কাজ, তখন কিন্তু আমি শুধু একটা রিডার রিড করছে তা কিন্তু নয়, যেটা রাইটারের ক্ষেত্রে হচ্ছিল। রাইটার একটা রাইটারকেই এন্ট্রি করতে দিচ্ছিল, ওর কাজ হচ্ছিল, তারপর অন্য রাইটারকে ঢুকতে দিচ্ছিল। কিন্তু রিডারের ক্ষেত্রে আমরা কি জানি, যে রিড অপারেশন যদি অনেকে মিলে একসাথে করে তাহলে কোনো সমস্যা হয় না, সেটা আমরা জানি। তো অনেকে মিলে যদি রিড অপারেশন করতে আসে তাহলে তাদেরকে আমাকে অ্যালাউ করতে হবে, তারপরে সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। আবার এদিকে আমি কিন্তু কোনো রাইটারকে অ্যালাউ করতে পারবো না। তারপর যখন একটা রিডার কাজ করছে তখন দেখ ওকে দুটো জিনিস মাথায় রাখতে হচ্ছে। ফার্স্ট জিনিসটা হচ্ছে কোনো রাইটারকে অ্যালাউ করা যাবে না, সেটা প্রথমেই ব্লক করে দিতে হবে রাইটারগুলোকে। সেকেন্ড কাজ হচ্ছে যে যত রিডারই আসতে চাক না কেন তারা যেন আসতে পারে, তারা যেন কোনোভাবে ব্লকড হয়ে না যায়। তাহলে এই দুটো জিনিস আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই দুটো জিনিস মাথায় রাখার জন্য আমি কিভাবে রিডারের ফাংশনটা বা প্রোগ্রামটা লিখেছি দেখ। রিডার কি করছে, প্রথমে মিউটেক্স বলে একটা সেমাফরকে ওয়েট করছে। মিউটেক্স রিডার মিউটেক্স সেমাফরটা ইউজ করছে, রাইটার ডব্লিউআরটি সেমাফরটা ইউজ করছে। তাহলে প্রথমে রিডার কি করছে, ভিতরে ঢুকছে, তার জন্য মিউটেক্স বলে যে সেমাফরটাকে সেটা ডিক্রিমেন্ট করলো, হয়ে গেল কত, 0। ঠিক আছে, এবার রিড কাউন্টটাকে ইনক্রিমেন্ট করে দিল। রিড কাউন্ট দিয়ে আমি কি করব, রিড কাউন্ট ভ্যারিয়েবলটা দিয়ে আমি বেসিক্যালি চেক করব কতগুলো রিডার আমার ক্রিটিক্যাল সেকশনে রিড করছে। রিড কাউন্ট হচ্ছে বেসিক্যালি কাউন্ট করার জন্য কতগুলো রিডার ভিতরে আছে দেখার জন্য, কারণ যতগুলো রিডার ঢোকাবো ততগুলো রিডারকে দিয়ে আমি কাউন্টটাকে একবার করে ইনক্রিমেন্ট করাবো। তো যতবার কাউন্ট ইনক্রিমেন্ট হবে ততগুলো রিডার ভিতরে আছে, তাই তো? তাহলে আমি রিড কাউন্টটাকে ইনক্রিমেন্ট করালাম, মানে রিড কাউন্ট বেড়ে কত হয়ে গেল, 1। এবার দেখ আমি একটা লুপ লাগাচ্ছি, বেসিক্যালি একটা কন্ডিশন লাগাচ্ছি। কি কন্ডিশন, ইফ রিড কাউন্ট ইকুয়াল টু 1। দেখ এই যে কন্ডিশন লাগাচ্ছি এটা ভীষণ ইম্পর্টেন্ট। এইখানে একটা কন্ডিশন লাগাচ্ছি কেন, এখানে কন্ডিশনটা লাগাচ্ছি তার কারণ আমার যে ফার্স্ট যেটাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিড যখন হচ্ছে অপারেশন তখন যেন কোনো রাইটার ভিতরে না ঢোকে, সেটা আমাকে মাথায় রাখতে হবে। আর সেটা কার মাথায় রাখতে হবে, যে প্রথম রিড করতে ঢুকছে তাকেই এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। কারণ দেখ যে প্রথম রিড করতে ঢুকছে সে যখন ঢুকছে তারপরে 1 বাই 1 অনেকে ঢুকবে। তো যে ফার্স্ট রিড করতে ঢুকছে তাকেই কিন্তু এটা অ্যাসিওর করতে হবে যেন রাইটারকে ব্লক করে দেওয়া হয়। এবার সেটা কি হয় সম্ভব, একটা কন্ডিশন দিয়ে। দেখ আমি এখানে ইফ রিড কাউন্ট ইকুয়াল টু 1 দিয়েছি কেন, কারণ রিড কাউন্ট 1 কখন হবে সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। রিড কাউন্ট 1 কখন হবে, দেখ রিড কাউন্ট ইনিশিয়ালাইজ হয় 0 দিয়ে। রিড কাউন্ট 1 কখন হবে, যখন আমার ফার্স্ট রিডার ঢুকবে, তাই তো? রিড কাউন্ট কখন 1 হবে, যখন আমার ফার্স্ট রিডার ঢুকবে। আর আমি জানি ফার্স্ট রিডার যে তারই কাজ যে সব রাইটারগুলোকে ব্লক করে দেওয়া, মানে বেসিক্যালি সব রাইটারগুলোকে ব্লক করে দেওয়া মানে যাতে রাইটার ঢুকতে না পারে এমন কোনো কাজ করে দেওয়া। তাই জন্য আমি এখানে লিখেছি রিড কাউন্ট ইকুয়াল টু 1। যেই ফার্স্ট রিডারটা ঢুকলো ও কি করলো, রিড কাউন্টটাকে ইনক্রিমেন্ট করলো। আর যেই ফার্স্ট রিডার ইনক্রিমেন্ট করলো তখন ফার্স্ট রিডার ইনক্রিমেন্ট করলে রিড কাউন্টের ভ্যালু কত হবে, 1, কারণ তার আগে তো 0 ছিল। তার মানে রিড কাউন্ট ইকুয়াল টু 1 মানে ফার্স্ট রিডারটা ঢুকেছে। তাহলে ইফ রিড কাউন্ট ইকুয়াল টু 1, এখন কত আমার রিড কাউন্ট 1 আছে, তার মানে রিড কাউন্ট হলো ট্রু। ভিতরে গেলাম, কি করলাম, ওয়েট ডব্লিউআরটিকে আমি এটা তখন চেঞ্জ করা হয়নি, ডব্লিউআরটিকে আমি কি করলাম, ওয়েট করালাম, মানে ডব্লিউআরটিকে আমি ডিক্রিমেন্ট করে 0 করে দিলাম। এবার ডব্লিউআরটিকে আমি কেন ওয়েট করালাম, কারণ আমি জানি আমি যদি ডব্লিউআরটিকে এবার ওয়েট করে দিই তাহলে কোনো রাইটার অপারেশন ভিতরে ঢুকতে পারবে না। কারণ রাইটার অপারেশন তো ফার্স্টে ওয়েটকেই কল করে, আর ওয়েটকে কল করে যদি অলরেডি 0 পায় তাহলে ট্র্যাপে পড়ে যাবে, ও তো ডিক্রিমেন্ট কিছু করতে পারছে না। তাই জন্য আমি কি করলাম,
এই যে রিড কাউন্ট ইকুয়াল টু 1 কন্ডিশনে ট্রু হলো, ভেতরে গেলাম, ডব্লিউআরটি আমার যে সেমাফোরটাকে সেটাকে কি করলাম, ওয়েট করে দিলাম। তাহলে আমি ভালো মতো রাইটারের ঢোকার রাস্তা বন্ধ করে দিলাম। ঠিক আছে, এবার কি করলাম, বেরোলাম, সিগন্যাল করলাম মিউটেক্সকে সিগন্যাল করলাম। তাহলে মিউটেক্সকে 1 করে দিলাম। মিউটেক্সকে কেন সিগন্যাল করলাম, কারণ দেখ মিউটেক্স সেমাফোরটা কে ইউজ করছে, রিডার ইউজ করছে। রিডার যখন ঢুকছে তখন মিউটেক্সটাকে ওয়েট করেছিল। এবার আরও ভিতরে যখন যাচ্ছে, যখন রিড অপারেশন বলতে এখানে এটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল সেকশন, যখন ঠিক ক্রিটিক্যাল সেকশনে ঢুকবে তখনই তার আগে কি করলো, মিউটেক্সটাকে সিগন্যাল করে দিল। কারণ দেখ এই রিডারের ক্ষেত্রে তো রিডার একা পারফর্ম করবে তা তো নয়, রিডার তো অলওয়েজই আরও রিডারকে ঢুকতে দেবে, তাই না? তাহলে মিউটেক্সকে যদি সিগন্যাল না করে তাহলে পরের রিডার ঢুকতে পারবে না, কারণ পরের রিডার ঢোকার জন্য তো, তাহলে ও কী করছে, তাই জন্য মিউটেক্স কী করছে, সিগন্যাল করে বেরিয়ে যাচ্ছে, বা বেসিক্যালি সিগন্যালটা করে তারপরে রিড অপারেশনে ঢুকছে, যাতে অন্য রিডাররাও ঢুকতে পারে। তো যেই রিড অপারেশনে ঢুকে গেল, তাহলে রিড অপারেশনে ঢুকে গেল। এবার দেখ যদি আবার কোনো রিডার আসে, রিডার কি করবে, মিউটেক্সটাকে ওয়েট করবে, মানে মিউটেক্সটাকে ডিক্রিমেন্ট করবে, রিড কাউন্টটাকে ইনক্রিমেন্ট করবে। রিড কাউন্টটাকে ইনক্রিমেন্ট করলো, 2 হয়ে গেল। এবার দেখ এই কন্ডিশনে চেক হবে, ইফ রিড কাউন্ট ইকুয়াল টু 1, বাট রিড কাউন্ট কি আর 1 আছে? না, 1 নেই। তাহলে আমি সোজা ও চলে গেল এখানে, সিগন্যালটা করলো আবার কাকে, মিউটেক্সকে আবার ইনক্রিমেন্ট করলো যাতে পরে রিডার ঢুকতে পারে, করে রিড অপারেশনে চলে গেল। তাহলে এইভাবে যত রিডারই আসুক না কেন এইভাবে আরামসে ঢুকতে পারবে, আর প্রতিবার রিড কাউন্টটাকে বাড়াতে থাকবে। তো রিড কাউন্টটা বাড়লে আমি বুঝতে পারবো যে আমার কত রিডার ভিতরে আছে। এবার যখন রিডাররা বেরোবে, ধর যে ফার্স্ট রিডার সে বেরোনোর সময় কি করবে, মিউটেক্সটাকে আবার ওয়েট করবে, মানে মিউটেক্সটাকে আবার ডিক্রিমেন্ট করলো, রিড কাউন্টটাকে ডিক্রিমেন্ট করলো, রিড কাউন্টটাকে করে দিল 1, যেহেতু একজন বেরিয়ে যাচ্ছে বোঝাতে হচ্ছে, তাই জন্য রিড কাউন্টটাকেও ডিক্রিমেন্ট করলো। এবার দেখ চেক করাচ্ছি, ইফ রিড কাউন্ট ইকুয়াল টু 0, রিড কাউন্ট কি 0 হয়েছে এখনো? না, হয়নি। তাহলে কন্ডিশন ফলস হয়ে গেল। সিগন্যালটা করলো না, মানে এটা তো ইফের কন্ডিশনের মধ্যে আছে, তাহলে এটা গেল না, রিড কাউন্টটাকে ইকুয়াল টু 0 ফলস হয়ে গেল, আসলো বাইরে, সিগন্যাল করলো কাকে, মিউটেক্সকে সিগন্যাল করলো 1 করলো, চলে গেল। এবার আমার যে পরের রিডার ছিল সেই রিডারটা বেরোবে, সেই রিডারটা কি করলো, মিউটেক্স করলো কাকে, মিউটেক্সকে ওয়েট করলো, মানে মিউটেক্সকে 0 করলো, আবার রিড কাউন্টকে মাইনাস করলো, তাহলে 0 রিড কাউন্ট হয়ে গেল 0। এবার দেখ ইফ রিড কাউন্ট ইকুয়াল টু 0, এই দেখ এটা তো এবার ট্রু হয়ে যাচ্ছে, কারণ রিড কাউন্ট এবার 0 হয়ে যাচ্ছে। কিন্তু এই কন্ডিশনটা কেন লাগিয়েছি এটা মনে হতে পারে, দেখ এই কন্ডিশনটা কেন লাগিয়েছি, কারণ দেখ আমার রিড কাউন্ট ইকুয়াল টু 0 হয়ে যায়, মানে আমার যত রিডার ভিতরে ছিল সবার রিড করা হয়ে গেছে, এই যে বেরোচ্ছে সে হচ্ছে লাস্ট রিডার। তাহলে যদি লাস্ট রিডার বেরিয়ে যায়, তাহলে যেমন আমাদের ফার্স্ট রিডার অ্যাসিওর করেছিল যে যতক্ষণ রিডিং হবে ততক্ষণ কোনো রাইটার ঢুকতে পারবে না, তাহলে যে লাস্ট রিডার যে রিডিং করে বেরিয়ে যাচ্ছে তার আবার মাথায় রাখতে হবে এই ব্যাপারটা যে রিডিং অপারেশন তো শেষ হয়ে গেল, তাহলে এবার যদি কোনো রাইটার ঢুকতে চায় সে ঢুকতে পারে। তাহলে সেই দায়িত্বটা কাকে নিতে হবে, যে লাস্ট রিডার, যেমন ফার্স্ট রিডার দায়িত্ব নিয়েছিল যে কাউকে ঢুকতে দেবো না, কোনো রাইটারকে ঢুকতে দেবো না, তেমনি লাস্ট যে রিডার তাকে দায়িত্ব নিতে হবে যেন এবার অন্য রাইটার যদি ঢুকতে যেন পারে। তাই জন্যই আমি রিড কাউন্ট 0 হয়ে গেছে কিনা চেক করছি। রিড কাউন্ট 0 হয়ে যাওয়া মানে আমার লাস্ট রিডার বেরিয়ে যাচ্ছে, যেই লাস্ট রিডার বেরিয়ে যাচ্ছে তখন আমি লাস্ট রিডারকে কি বলবো, ডব্লিউআরটিটাকে সিগন্যাল করে দিতে। ডব্লিউআরটি কোনটা, যেটাকে দিয়ে আমি রাইট অপারেশন করাচ্ছিলাম, সেটাকে সিগন্যাল করে দিলাম। কেন, যদি সিগন্যাল করলাম এবার আবার রাইটার কেউ ঢুকতে পারবে, এতক্ষণ ছিল 0, তো যেহেতু 0 ছিল তো রাইটার তো কেউ ঢুকতে পারছিল না, যে সিগন্যাল করলাম তখন ঢুকতে পারবে, তো ডব্লিউআরটিটাকে সিগন্যাল করে দিল এই কারণে। আর অবশ্যই মিউটেক্সকে তো সিগন্যাল করবেই, কারণ যদি আবার কোনো রিডার ঢুকতে চায় যেন ঢুকতে পারে। তাহলে এটা হলো আমার রিডার রাইটার প্রবলেমটা। আচ্ছা দেখ নেক্সট প্রবলেমটা হচ্ছে ডাইনিং ফিলোসফার্স প্রবলেম। দেখ এই প্রবলেম অ্যাকচুয়ালি কী হয়েছে, বলেছে
ধর ধর এরকম একটা গোল টেবিল আছে, মাঝখানে কি আছে, রাইস বোল আছে, আর 5খানা ফিলোসফার বসে আছে। ধরে একটা P1, P2, P3, P4, P5, 5টা ফিলোসফার বসে আছে ডাইনিং টেবিলটাতে। এটা হচ্ছে রাইস বোল, যেখানে ওই রাইস বোল আর কি। আর এই যেগুলো দেখতে পাচ্ছিস, এই যে 5টা, এই 5টা হচ্ছে চপস্টিক্স। ঠিক আছে, কি বললাম, এইটা হলো রাইস বোল, আর এইগুলো হচ্ছে চপস্টিক্স। ঠিক আছে, ব্যাপারটা কি হলো, বলছে যে এই টেবিলটা বসে আছে, আর এখানে 5টা ফিলোসফার আছে, 5টা চপস্টিক আছে, আর আর কি আছে, আর আছে তোর 5টা চপস্টিক আর একটা রাইস বোল। তো সবাই এই রাইস বোল থেকে খাবে তার সামনের 2টো চপস্টিককে ইউজ করে। মানে ধর P1কে যদি খেতে হয়, P1কে এই চপস্টিক আর এই চপস্টিকটা নিয়ে খেতে হবে। P2কে যদি খেতে হয়, P2কে এই চপস্টিকটা আর এই চপস্টিকটা ইউজ করতে হবে। তার মানে একটা জিনিস দেখ, যখন P1 খাচ্ছে তখন কি P2 খেতে পারবে? কারণ P1 যখন খাচ্ছে তখন P1 এই 2টো চপস্টিককে নিয়ে রেখেছে, হোল্ড করে রেখেছে। P2 খাওয়ার জন্য এই চপস্টিকটা নয় ফ্রি আছে, বাট এই চপস্টিকটা লাগবে। তো P2 কিন্তু খেতে পারবে না সেই টাইমে, তাই না? সেই টাইমে P2 কিন্তু তাহলে খেতে পারবে না। আর এই ফিলোসফারদের কাজ কি, ওরা আইদার খেতে পারে অর থিঙ্ক, দে ক্যান আইদার ইট অর থিঙ্ক। ঠিক আছে, তাহলে যখন ওদের কাজ কি হয়, ওরা খাচ্ছে অথবা ওরা কিছু ভাবছে। তাহলে যখন খাবে তখন 2টো চপস্টিক দিয়ে খাবে, একজন যখন খাবে তখন 2টো চপস্টিক দিয়ে খাবে, যখন ভাববে তখন চপস্টিক 2টো নামিয়ে রাখবে, যাতে অন্য কেউ সেই চপস্টিকগুলো দিয়ে খেতে পারে। তাহলে প্রবলেমটা হচ্ছে এখানে যে প্রবলেম ইজ no philosopher will starve. No philosopher will starve. তার মানে না খেয়ে কেউ থাকবে না। একই টাইমে সবাই না খেতে পারলো, বারবার করে চান্স পাবে, যখনই তখন খাবে। তাহলে এইটা ঠিক আছে। এবার ব্যাপারটা কিরকম, তাহলে প্রত্যেকটা ফিলোসফার কি হতে পারে, ওরা ভাবতে পারে কন্টিনিউয়াসলি, আর অল্টারনেটিভলি খেতে পারে। তাহলে সেটা আমাকে চেক করতে হবে যে কিভাবে সেটা সম্ভব। আচ্ছা, আরেকটা জিনিস যে আমরা এটা অ্যাজিউম করে নিতে পারি যে কোনো ফিলোসফারই জানবে না যে মানে অন্যজন কখন খেতে চাইছে বা কখন ভাবতে চাইছে। মানে যে ধর P1 খেতে চাইছে, খাবে ভাবছে, তখন P1 কিন্তু জানে না যে P2 কি এখন খেতে চায় কি চায় না, বা P3 এখন খেতে চাইছে কি চাইছে না, বা P5 কি এখন খেতে চাইছে কি চাইছে না, সেটা কিন্তু ও জানে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার প্রবলেমটা। তাহলে প্রবলেমটার সলিউশন কি? দেখ, সলিউশন 1 বলছি যে ফিলোসফার must be allowed to pick up chopsticks if both left and right are available. ঠিক আছে, ইফ মানে বলছে ফিলোসফার মাস্ট বি অ্যালাউড টু পিক আপ, মানে ধর বলছে ফিলোসফাররা তখনই চপস্টিকটা তুলতে পারবে যখন বোথ লেফট অ্যান্ড রাইট আর অ্যাভেলেবেল।
মানে ধর P1 যদি খেতে চায় তাহলে যখন লেফট আর রাইট দুটোই অ্যাভেলেবেল হবে তখনই টেবিল থেকে চপস্টিক দুটো তুলবে, আদারওয়াইজ কিন্তু চপস্টিকগুলো তুলবে না। মানে ধর P1 যেহেতু লেফট অ্যাভেলেবেল আছে তো লেফট চপস্টিকে তুলে ধরলো, যখন রাইট আসবে তখন রাইটটা নেবে, এরকমটা ব্যাপারটা হবে না। কারণ যেহেতু P1 জানে না যে বাকিরা কখন খাবে কি খাবে না, তাই জন্য যে কোনো ফিলোসফারই যখনই খেতে চাইবে তখনই ও খেতে পারবে যখন ওর লেফট আর রাইট চপস্টিকগুলো অ্যাভেলেবেল হবে, আর তখনই বেসিক্যালি ও চপস্টিকগুলোকে টেবিল থেকে তুলতে পারবে। তার আগে চপস্টিকগুলোকে তুলতে পারবে না, যখন অ্যাভেলেবেল হলো তখন তুলতে পারলো। আর নাম্বার 2 বলছে all 4 philosopher to sit। তাহলে যখন একজন ফিলোসফার চপস্টিক দুটো তুললো খাওয়ার জন্য তখন বাকি 4জন ফিলোসফাররা কিন্তু ওয়েট করবে। বাকি 4জন ফিলোসফাররা ওয়েট করবে, ওরা বসে থাকবে যে যখন যতক্ষণ ওর খাওয়া না হচ্ছে ততক্ষণ বাকি 4জনরা বসে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন। এবার সলিউশনটাকে আমরা সেমাফোর দিয়ে কিভাবে লিখবো? আচ্ছা, তাহলে আমাদের চপস্টিক, দেখ চপস্টিককে যদি একটা অ্যারে ধরি আই, তাহলে এই আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে 5, কারণ 5খানা চপস্টিক আছে, তাই তো? এবার দেখ আমি while ট্রু একটা লুপ লাগালাম, অলওয়েজ ট্রু হবে। তো যখন, আচ্ছা এক সেকেন্ড একটু লিখে নি, ওয়েট চপস্টিক আই ওয়েট chopstick I plus 1 modulo 5। তাহলে eat then signal chopstick I signal chopstick I plus 1 modulo 5। দেখ এই ছোট্ট একটুখানি কোড, দেখ কি হবে যখন কোনো ফিলোসফার খাবে কি করবে? ওয়েট করবে চপস্টিক আইকে। ওয়েট করা মানে ডিক্রিমেন্ট করা, তাই তো? তো চপস্টিক আই এর ভ্যালু কত? চপস্টিক আই এর ভ্যালু কত? 5। যখন একজন ধর ফিলোসফার ঢুকলো, চপস্টিক আই বলতে একটাকে ডিক্রিমেন্ট করলো মানে ওয়েট করলো, আবার ওয়েট করলো চপস্টিক আই প্লাস 1 ডিভাইড মডিউলো 5কে। এটা কেন করছে? কারণ কি আমার আশেপাশের যতগুলো, মানে বেসিক্যালি আমার টেবিলটা কি, আমার টেবিলটা তো গোল টেবিল। তো ধর যদি P1 খেতে চায়, তো P1 খেতে গেলে P1 ধর এটা চপস্টিক 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে P1 এর কাছে কোন নাম্বার 1 চপস্টিক আর নাম্বার 5 চপস্টিকটা পড়বে, তাই তো? তাই হওয়া উচিত। তাহলে দেখ চপস্টিক আই যখন কল করেছে তার মানে চপস্টিক আই বলতে কতটা? 5টা, কারণ আই এর ভ্যালু কত? 5। তাহলে 5th চপস্টিকটা ওর কাছে পড়েছে। আর কোনটা পড়া উচিত ওর কাছে? 1 পড়া উচিত। তাহলে চপস্টিক আই প্লাস 1, আই প্লাস 1 মানে কত? আই এর ভ্যালু এখন কত? 4, 4 প্লাস 1 মানে কত? 5, 5 মডিউলো 5 করলে কত হয়? 5 মডিউলো 5 করলে কত হয়? 5 1 5, তাহলে কত আসলো? 1। তাহলে 1 আর 5 এই দুটো চপস্টিক পড়লো কার কাছে? P1 এর কাছে। তাহলে P1 এই দুটো চপস্টিককে ওয়েট করলো, মানে এটা হচ্ছে বেসিক্যালি, এটা ভাইবটা ঠিক আছে। মানে চপস্টিক এটা হচ্ছে কি বলতো, এই আই আর এইটা দিয়ে আমি এখানে চপস্টিকের নাম্বারটা বার করছি, যে কোন নাম্বারের চপস্টিকটাকে ফিলোসফাররা পাচ্ছে।
এবার দেখ, যে ফিলোসফার P1-এ বসে আছে সে এই 1 আর 5 পাচ্ছে, পরের জন যে 2-তে বসে আছে সে অন্য দুটো পাবে, তাই না? তাই এইভাবে চপস্টিকগুলোকে ওরা নিচ্ছে। তা প্রথমে একটা চপস্টিক নিল, ফিফথ চপস্টিকটা, আর ফার্স্ট চপস্টিকটা নিল, নিয়ে ইট করলো। এবার ইট করার পর কি করতে হবে? সিগন্যাল করতে হবে, কারণ চপস্টিকগুলোকে তো ছেড়ে দিতে হবে, ছেড়ে দেবে তবেই তো অন্য লোক খেতে পারবে। তাহলে তারপর কি করলো? চপস্টিকগুলোকে সিগন্যাল করে ছেড়ে দিল। ভীষণ ইজি ব্যাপারটা, এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ আমি আই আর I+1 করলে হয়ে যেত, কারণ আই বলতে যদি এটা বোঝায় তাহলে I+1 করলে, যদি I1 বোঝায় তাহলে I+1 করলে 2 বোঝাতো, তাই না? কিন্তু তাহলে যদি আমি এখানে আসতাম, মানে এখানে যদি আসতাম P5-এর জন্য বা P1-এর জন্য, তাহলে আই যদি 5 হতো তাহলে I+1 করলে 6 হয়ে যেত, কিন্তু সেটা সম্ভব না, কারণ আমাদের গোল টেবিল, তাই জন্য আমাকে মডিউলো 5টা রাখতে হচ্ছে। এই হলো আমাদের ইন্ডেক্সিংটা ব্যাপার করা, এত ইজি জিনিসটা। তাহলে এটা হলো আমার ডাইনিং ফিলোসফার প্রবলেম।